জানালাটা পরিপূর্ণভাবে খোলা, শুভ্র রঙের পর্দাগুলো উদাসীন উঠছে ভিজছে। ইঞ্চিগুড়ি বৃষ্টি হচ্ছে রাত থেকেই। ঝিরঝিরে গুড়ি গুড়ি বৃষ্টিধারার সঙ্গে রয়েছে হিমশীতল আবহাওয়া। বৃষ্টির ফোঁটা হাওয়ায় ভেসে জানালা পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। ফোঁটাগুলো যেন মার্বেলের ফ্লোরে পড়ে টিপটপ শব্দ তুলছে। দেওয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা ঘুরছে সকাল ৮টা আর মিনিটের কাঁটা ঠিক ১০-এ। বাইরেটা এখনো আঁধারে নিমজ্জিত, মনে হচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত নামবে বলে। তন্ময় তন্দ্রা, গভীরতা বেশ পাতলা। বৃষ্টির ক্ষীণ শব্দে সে আধঘুমে রয়েছে, মস্তিষ্ক পই পই শুনছে বৃষ্টির অস্পষ্ট নৃত্য। শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ অলসতার চাদরে লেপ্টে, শান্ত স্থির এবং উদাসীন নয়নযুগল একবার চাইল জানালার দিকটায়। জানালায় ঝুলে আছে ৩টে ফুলের টব, অলককান্দা, স্পাইডার লিলি আর বকুল। সব ফুল ফুটতে ধরেছে, সেই সব সতেজ হয়ে আছে বৃষ্টির ছোঁয়াতেই। চকচক করছে সবুজ-রঙা পাতাগুলো। ফুলচুলের প্রতি তন্ময়ের অযথাই নির্লিপ্ত। ওদের যত্নে রাখা, সময় করে পানি দেওয়ার আগ্রহ কোথায় তার? এগুলো সচরাচর ওরই করে থাকে। ওর ফুলের প্রতি রয়েছে ভীষণ উত্তেজনা, অত্যধিক প্রবণতা। তাদের বাগানের ফুলগুলোর সেবা যত্ন ওই করে থাকে। সকাল বিকাল প্রায়শই ওকে দেখা যায় বাগানে। অনেক প্রকার ফুলের মাঝে ওকে দেখতে লাগে একটি জীবন্ত ফুল। ওই ফুলটি তার আশেপাশে সর্বদাই ঝকঝক করে বেড়ায় মৌমাছিদের মতন। কোনো একটা স্পেসিফিক ফুলের সঙ্গে তার তুলনা করা যায় না। এক এক রজনীতে ও এক এক রকমের ফুলের মতন দেখতে। ধ্বনিশূন্যতা বজায় রেখে কক্ষের দরজাটা খোলা হলো। জাবেদা বেগম ঢুকলেন নীরবে। অত্যন্ত ধীরে সুস্থে চরণ পড়ছে ফ্লোরের বুকে। যদি শব্দে ঘুম না ভাঙে ছেলেটার। তবে বিছানা চাইতেই দেখলেন তন্ময়কে চোখ মেলে তার পানে চেয়ে থাকতে। মুহূর্তেই আটশত হলো বদন। পরপর চকিত তিনি উচ্চকণ্ঠে হেসে শুধালেন, ঘুম ভেঙেছে তাহলে আমার রাজপুত্রের? জাবেদা বেগম বিছানার কাছে আসতেই তন্ময় হাত বাড়িয়ে মায়ের নরম হাতটা টেনে ধরল। বিছানায় অবলীলায় বসিয়ে নিজের অগোছালো উগ্র চুলের মাথাটা কোলে রাখল অযত্নে। স্নেহরূপে হেসে মমতাময়ী হাতটা ছেলের চুলে রাখতেই জাবেদা বেগম ডান হাতের আঙ্গুলগুলো হলো ব্যস্ত ছেলের ছোট চুলগুলো আদরের শক্তটে টেনে দিতে। আনমনে বললেন, তোর বাবা এখনো সকালে নাস্তা করেনি। লিভিং রুমে বসে আছে ছেলের সঙ্গে নাস্তা করবে বলে। অবশ্য মুখে বলেনি। এসব কি আর তার বলতে হয়? মুখ দেখেই বলে দিতে পারি আমি। ক্ষণিকের জন্য চোখ বুজেছিল তন্ময়। মায়ের উক্তি শুনে চোখ মেলে মায়ের মুখের পানে চায়। চেয়ে থেকে অন্যমনস্ক কণ্ঠে শোধায়, বাহ, আমার মুখখানা ভালোভাবে দেখো, দেখে বলো তো আমি কি ভাবছি। তন্ময় উত্তরের আশা করেনি, এভাবেই বলল। তবে তাকে অবাকের চূড়ান্তে ফেলে জাবেদা বেগম না ভেবেই চটজলদি জবাব দিলেন, নিশ্চয়ই ওর কথা। এমন উত্তরে তন্ময় আশা করেনি, স্বপ্নেও না। অপ্রত্যাশিত জবাব কর্ণকুহরে পৌঁছাতেই দুদফা কেসে উঠল সে। কাশিটুকু যেন মাথায় চড়ে বসেছে। জাবেদা বেগম হতভম্ব হন। চটজলদি ডান হাত বাড়ান ছেলের পিঠের দিকটায়। ছোট ছোট চাপড় বসাতে লাগলেন। অতি সাবধানতাজনিত কণ্ঠে শুধিয়ে বসেন, কিরে বাবা, আমি কি আন্দাজিতে ঠিক কাছে ঢিল ছুঁড়েছিলাম? তন্ময় কিংকর্তব্য বিমূঢ়। আখি যুগল ছড়িয়ে মণি দুটো বেরিয়ে আসার উপক্রম হয় প্রায়। গলাটা শব্দ করে পরিষ্কার করে উঠে বসল অতি দ্রুত। চোরের ন্যায় দৃষ্টি এদিক ওদিক ফেলল। মায়ের সঙ্গে চোখাচোখি না করেই জানালো, তেমন কিছু না। আমার তো তেমন কিছু মনে হচ্ছে আব্বা। তন্ময় মায়ের সাথে তর্কে পারবে না, আর নাই বা পারবে যুক্তিতে। তবুও অস্বীকার করতে যাচ্ছিল। পূর্বেই খোলা দরজার দ্বারা ওরু ঢুকতে ঢুকতে প্রফুল্ল হৃদয়ে উচ্চকণ্ঠে বলল, কি মনে হচ্ছে বড় মা? তন্ময় আর ১ মিনিটও ওখানে থাকল না। তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চপলচড়া পা গলিয়ে বাথরুমে ঢুকলো কলকলে চরণে। ওরু বড় বড় চোখে দেখল তন্ময়ের পালানো সুঠাম দেহখানা। নজর ফিরিয়ে প্রশ্ন ছুড়ল জাবেদা বেগমের পানে, কি হয়েছে এখানে বড় মা? আমি কি কিছু মিস করে গেলাম? হ্যাঁ, মিস করেছিস। ওরুর কণ্ঠে উতলতা। কি মিস করেছি? আমাকে চটজলদি বলো। শোন তাহলে। শুনছি, বলো তুমি। তুই ব্রেকফাস্ট মিস করেছিস, তাড়াতাড়ি নিচে আয় খেতে। জাবেদা বেগম বের হয়ে এলেন। দরজা পেরোতে পেরোতে নিঃশব্দে হাসলেন আঁচলে ঠোঁট চেপে। ওরু বোকার মতন দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তার সাথে এভাবে মজা নিল বড় মা? পারল সে এমনটা করতে? এক্সপ্রেশন কতটা উঁচু তলায় উঠেছিল তার।
তো বড় মা জানে না, জানলে এইভাবে মজা কখনোই করতো না। অরু দেখলো বিছানাটা অগোছালো, চঞ্চল পায়ে সে নিজের ইচ্ছেই গুছাতে শুরু করলো। গোছানো শেষে ফুলের টব দুটো দেখতে বসলো সময় নিয়ে। তখনই তন্ময় বেরোলো পরিপাটি পোশাকে, গলায় তোয়ালে ঝুলছে। ওর মুখশ্রীতে এক পাশটাই চেয়ে প্রশ্ন করলো, খেয়েছিস? বারে, কেউ তো খায়নি, আমি কিভাবে একা একা খেতে বসি? বড় চাচ্চু না খেয়ে বসে আছেন, তাকে রেখে কেউ কি মুখে খাবার তুলবে? আর এভাবেও আজ ছুটির দিন, সাথে বাইরে বৃষ্টি, বড় মা খিচুড়ি পাকিয়েছেন উইথ গরুর গোস্ত। একসাথে সবাই মিলেমিশে খেলে বেশ আনন্দ হবে। আচ্ছা চল। তোয়ালে চেয়ারে ছুঁড়ে রুম ছাড়লো তন্ময়। ওরও তার পাশে সমান তালে হাঁটছে। ইতিমধ্যে লিভিং রুমে কম বেশি সবাই উপস্থিত। জয়তুন বেগম গল্পের আসরে বসিয়েছেন। তার ছোট ছোট গল্পগুলো সব জাবেদা বেগমকে ঘিরে। মেয়ে তার কেমন টনটন ছিল, কতটুকু দুষ্টুমিতে মেতে থাকতো সবই। তন্ময় বাবার পাশেই বসলো। মোস্তফা সাহেব আর চোখে চাইলেন ছেলের দিকে, শোধালেন, আজ বেরোবে? বলতে পারছি না। সুফিয়ানের ৫৫তম জন্মদিনের সেলিব্রেশন করা হবে, ইনভিটেশন পাঠালো, যাওয়া উচিত, সাথে চলো। জাবেদা বেগমের ডাক পড়তেই বাবা ছেলের আলোচনাটুকু ডাইনিংয়ে চলে এলো। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে তাদের কথাবার্তা চলল। মাঝে মধ্যে আনোয়ার রুহি সাহেবও দু চারটে মতামত তুলে ধরলেন। খাওয়ার শেষে টিস্যু হাতেই তন্ময় সবার সাথে উঠে পড়ল। পাশাপাশি হেঁটে অগ্রসর হয় সদর দরজার দিকে। ঝিরিঝিরি বৃষ্টি এখন ঝুম বৃষ্টিতে পরিণত হয়েছে। সবুজ বর্ণবাগানে অপূর্বতা ছেয়ে আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশে এসে দাঁড়ালেন, বললেন, ভাইয়া, ওরা ড্রাইভিং শিখতে যাচ্ছিল। মোস্তফা সাহেবের কপালে চামড়া চারপাঁচ দৃষ্টিগত ভাঁজ পড়ল। শেখা অবশ্যই ভালো, আর একটু বড় হোক না। তারা কিসে? ওইটুকু মেয়েও অনার্সটা শেষ করুক, ভর্তি করে দেবনি তখন। আশরাফুলের ছেলে ড্রাইভিং ইনস্টিটিউট আছে, বললেই হবে। আর এইভাবে টুকটাক শিখতে চাইলে তন্ময় আকাশ ওরা আছেই তো, শিখবে ওদের থেকে, ধারণা আসবে ভালো। আনোয়ার সাহেব হঠাৎ হাসলেন, বললেন, মেয়ে আমার বড় হয়ে গেছে। বড়? কোন দিক দিয়ে? ওইটুকু মেয়ে আমাদের এখনো বাড়ির এদিক ওদিক কেঁদে বেড়ায়। শব্দ করে হাসলেন আনোয়ার সাহেব। ভাই, আপনার আলমের কথা মনে আছে? ওর ছেলে মেঘ এবার অনার্স 4th ইয়ারে, পড়াশোনার পাশাপাশি আলমের বিজনেসও সামলাচ্ছে। ওর জন্য আলম সেই দিন অরুকে চাচ্ছিল। পাশে দাঁড়ানো ছেলের মুখের পানে মোস্তফা সাহেব অগোচরে চেয়ে নিলেন একটিবার। মুখশ্রীর রং বদলেছে, বদলেছে দাঁড়ানোর ভঙ্গিমা। চেহারায় লেপ্টানো হাসিটুকুর ছোঁয়া এখন আর নেই। মোস্তফা সাহেবের কণ্ঠে থাকা বাক্য, আমার কাছে মেয়ের হাত চাইতে এমন আলম নিত্যদিনই আসে, এটুকু গিলে ফেললেন। কোথা ঘোরানো ছুটোই বললেন, ওর আগে সাবিয়া রবি আছে, ওদের বিয়ে শাদী সম্পর্কে এখনো আলাপ ওঠেনি। চিন্তা হয় ভাইয়া, মেয়েটাকে আদরে বাদর বানিয়ে রেখেছি। সারা জীবন যদি নিজের পাশে রাখা যেত তাহলে শান্তি পেতাম। মোস্তফা সাহেব ঠোঁটে ঠোঁট টিপলেন। ঘর জামাই আনবো? ঠিক বললাম তো তন্ময়? তন্ময় গম্ভীর গলায় বলে উঠল, আমার কাজ আছে, গেলাম। তন্ময় বাড়ির ভিতরে চলে গেল। আনোয়ার সাহেব কিছুটি আঁচ করতে পারলেন না। তিনি তখনও ভাইয়ের সাথেই নিজের মনের কথাগুলো বলে চলছেন নির্নিমেষ। ওরও ছাদের এক কোণেতে দুটো চেয়ার পেতেছে। ঠিক ছাউনির নিচে সে এক চেয়ারে বসে অন্য চেয়ারে পা জোড়া তোলে, হাতে বাদামের খোসার বোল, ডান হাতে বাদাম তুলে হাওয়ায় ছুঁড়ে মুখ হা করে পুড়ে ভেতরে নিচ্ছে। বৃষ্টি উপভোগ করছে বাদাম চিবুনির তালে তালে। তন্ময় সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ওর এই অমানবিক কার্যকলাপ নির্নিমেষ দেখছে। অজান্তে বুকের মধ্যেখানে জমছে ক্ষোভ। ইচ্ছে করছে ওকে আচ্ছা করে বকতে। নাকে চোখে কাঁদলে হয়তো তার বিরক্তিকর ক্ষোভ নিভে আসবে। ওরু হাওয়ার তালে বাদামের খোসাটি মুখে পড়তে পারল না। কারো উপস্থিতি অনুমান করে চাইল, অমনি উঠে দাঁড়ালো ঝটপট। তন্ময়ের কণ্ঠে মেঘ ঘনীত বজ্রপাত নেমেছে যেন। চাচ্চু বলেছে তুই নাকি ড্রাইভিং শিখতে চাচ্ছিস? ওরু ভ্যাঙ্গালো, চাইবো না? আমার চাওয়ার দোষ? এই যে আমি বৃষ্টিতে ঘুরতে যেতে যাচ্ছি, কই কেউ তো নেই আমাকে ঘুরতে নেওয়ার। আমি ড্রাইভিং শিখলে নিজেই যেতে পারবো যখন ইচ্ছে। তন্ময় কণ্ঠ নিজের অজান্তেই নরম হয়ে এলো। আমাকে বলছিস তুই? বললেই কি? আপনি মনে হয় বসে আছেন নেওয়ার জন্য। তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি? হুম? ওর চোখ মুখে আধার নামলো, মিনমিনে গলায় বলল, মেয়ে নিচ্ছেই তো অপূর্ণ। কোন মেয়ে নিচ্ছে? তন্ময় জেনে অজানার ভান ধরল ভালোভাবেই। ওরও ঘাবড়ালো, তবুও অটল রইল। আপনি জানেন? জানি না। ওর গলার স্বর নেমে আসলো। ওটা করতে পারেন আর জানেন না? ওটা বলতে ওরা চুমু বুঝিয়েছে, সেটুকু বুঝেও অবুঝ সাজল তন্ময়। ওকে জব্দ করার তালে শোধালো,
বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলিস? ওর দাঁতে দাঁত চেপে বলল, বড় ভাই বুঝি ওসব করে? এতটুকু বলে হঠাৎ ওর মিষ্টি হাসে, হাসিতে যেন পদ্ম ফুটছে। তন্ময়ের বুকটা আতঙ্কে মুচড়ে ওঠে। সন্দেহ হয় কিছু একটা। সন্দেহকে সত্য প্রমাণ করে ওরও হাসিটুকু স্নিগ্ধ সতেজ হয়ে উঠল। কণ্ঠে শ্রদ্ধাশীলতা ঢেলে বলল, বড় ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন। বড় ভাইয়াদের সাথে ওভাবে কথা বলা আমার উচিত হয়নি। ভাইয়া, আমার বিরাট ভুল হয়েছে, মাফ করে দিন। তন্ময়ের মনে হলো তার হৃদয় চিরে গরম তাজা রক্ত ঢলঢলে বেরোচ্ছে। ওরও সেই রক্ত হেসে হেসে পান করছে স্বতঃস্ফূর্ততায়। তন্ময় ঢোক গিলল। জব্দ করতে গিয়ে যে সে নিজেই হবে ভাবেনি। এভাবে ভাই, তার গলায় আটকে থাকা বিরাট বড় কাঁটা। তার এখন এই কাঁটা যদি প্রতিনিয়ত কর্ণকুহরে প্রবেশ করে, সে তো বেশিক্ষণ বাঁচবে না। সে হাসার চেষ্টা করলো সামান্য। আমি জানি আমি কি হই তোর, বারবার বলার প্রয়োজন নেই তো। কি যে বলেন না বড় ভাইয়া, এসব শ্রদ্ধা শ্রদ্ধা। আমি রেডি হয়ে গিয়ে বেরোবো তো, তাই না? ওরও হেলে দুলে বেরিয়ে গেল। তন্ময় কপালে আঙ্গুল চাপলো। সে খেয়াল করলো ওরও তাকে আগের মতন ভয় পায় না। এই পরিবর্তন ঘটেছে ওই চুমুর পর থেকে। সাহস বেড়েছে, সঙ্গে স্পর্ধাও। তন্ময়ের অঙ্গ প্রত্যঙ্গ জড়ানো কালচে পেল শার্ট। বুকের দিকটা কিছুটা বোতাম পরিপূর্ণ লাগানো হয়নি। হাত ঘড়ি পরতে নিয়ে রুম ছাড়লো ত্বরান্বিত। একসঙ্গে গাড়িটা বের করলো গ্যারেজ হতে। সদর দরজার বাইরে গাড়ি পার্ক করলো অনেকক্ষণ। ইচড়ে পাকা মেয়েটা এখনো নামেনি। তৈরি হতে এতটা সময়ের প্রয়োজন পড়ে নাকি? অবশ্য মেয়ে মানুষ মানে সাধ্যসাধনমূলক সময় ব্যয়। গুনে গুনে 20 মিনিট পর নেমেছে, তাও সাদা পাজামা সেট করে। বৃষ্টির দিন ওর সাদা কাপড় চোপড় পরা নিয়ে যে নিষেধাজ্ঞা সে দিয়েছিল, তা কি সে ভুলে বসেছে? ভুলেছে বলেই তো সাহস করেছে। যদি ভুলবশত ভিজে, তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? ওর দরজা খুলে তন্ময়ের পাশে বসলো। হেসে হেসে বলতে নিচ্ছিল, বড় ভাইয়া। চুপ! তন্ময় গম্ভীর কণ্ঠে ধমকে ওঠে। বড় ভাইয়া ডেকে ডেকে বিষাদ করে তুলছে তার রুহু। ওদিকে ধমকটুকু ওর অন্তরাত্মা নিতে পারল না। অভিমানে ঝলসে গেল বুকের ভেতরটা। গাল ফুলিয়ে অন্য পাশে মুখ পেতে থাকলো। জানালার কাজটা নামালো পরপর। আসমানের একগুচ্ছ কালো মেঘ। সকালবেলার বাইরেটা সন্ধ্যার ন্যায় আঁধারের ভাব। ঝুমঝুমিয়ে নামছে বর্ষণ। মুহূর্তে এক ঝাঁক বর্ষণ পোটলা পাটলি বেঁধে ওর কোলে এসে বসলো। হাওয়ায় বৃষ্টির এক একটা ফোঁটা মিলেমিশে তোড়জড়িয়ে ভিজিয়ে দিল তাকে দৃশ্যমান রূপে। বজ্রপাতের তুমুল শব্দ হলো। আশেপাশে কোথাও হয়তো বজ্রপাত পড়েছে। সুরেলা আওয়াজে স্থিরচিত্রে বর্ষণ হয়ে যাচ্ছে। থামাথামির নামগন্ধ নেই বললেই চলছে। তন্ময়ের নয়নযুগল বেহায়ার মতন উড়ুতে চলে গেল। ফোঁটা জলে ভেজা গোলাপি অধরদ্বয় দেখতেই বুকটা ছ্যাদ করে উঠল। ডান হাতের হুইল ধরে বাঁ হাতে চটপট অরুর পাশের কাজটা উঠিয়ে দিল বিনা বাক্যে। গাড়ির ভেতরে এখন নিস্তব্ধতার শোভামান। বৃষ্টির শব্দ আর কর্ণকুহরে প্রবেশ করছে না। গাড়ির সামনের গ্লাসে ব্যস্ত হয়ে আছে রেন উইপার। ক্ষণে ক্ষণে সেটি বৃষ্টি মুছছে। তন্ময় আর চোখে চাইলে ওরুর দিকে। মুখখানা ভার করে চেয়ে আছে কাচের পানে। কাজ তুলে দেওয়াটা পছন্দ হয়নি হয়তো। না হোক, সবকিছু কি ওর মর্জি মোতাবেক চলবে নাকি? তবে পর মুহূর্তে মনটা খচখচ করে উঠল। ধমকটুকু দেওয়া তার ঠিক হয়নি। ইচ্ছে করছে কাজটা নামিয়ে দেই। ওকে নিজ ইচ্ছা মতো ভিজতে দেবে। আবার ভিজলে ওর সর্দি লাগবে, জ্বর হওয়ার সম্ভাবনাও থাকছে। দোটানায় পড়া হৃদয়টা লুকিয়ে তন্ময় সাধারণ গলায় শোধালো, কোথায় যেতে ইচ্ছে করছে? লঙ্ঘন। ওরুর ট্যারামো জবাবেও তন্ময়ের কণ্ঠস্বর সমুদ্রের শান্ত স্রোতের ন্যায় শোধালো, এই সপ্তাহ কিংবা মাসে তো সম্ভব না, পারলে ভেবে দেখব। এর আগে শুনলাম হাতিরঝিলে যেতে চাচ্ছিলি। সেখানে যাচ্ছি তাহলে। ওরও মুখ ভ্যাংচেল। ঠিক আছে বড় ভাইয়া। তন্ময় চুপসে গেল। মেঘ জমল মুখশ্রীতে। চেয়েও ঠিকঠাক বড় ভাইয়া সম্বোধনটি তার হজম হলো না। হজম না হওয়ার কারণ অবশ্য রয়েছে। ও কখনো ঠিকঠাক তন্ময় ভাইয়াটুকু বলতো না। আপনি আপনি বলেই ডেকে যেত। আর এখন উঠতে বসতে বড় ভাইয়ের সম্বোধন সে কি পেটের ভেতর চালান করবে? মটন খেয়ে কেউ কি আর চিকেন পছন্দ করবে? তন্ময়ের চেহারায় দৃশ্যগত হয়েছে অপছন্দ নামক শব্দটি। ওরও নিশ্চয় বুঝে নিয়েছে, না হলে বারংবার কেন বলে যাবে? শিয়ানা মেয়েটা তাকে বিরক্তির চরম পর্যায়ে নিতে যাচ্ছে। কিছুক্ষণ খামোশ থেকে তন্ময় অনড় কণ্ঠে বলল, নর্মালি কথা বল। নর্মালি কথা বলছি বড় ভাইয়া। এর থেকে নর্মাল কথাবার্তা হয় বলে আমার জানা নেই।
তন্ময়ের কণ্ঠে নেমে আসলো। শেখাবো? অরুর স্পন্দন তড়িৎ কৌশলে স্তব্ধ হয়। দৃষ্টি হয় ছন্নছাড়া, এলোমেলো। আখের পাতায় ভেসে এলো মাওয়া ঘাটে ঘটে যাওয়া দৃশ্যটুকু। ওর ওষ্ঠদ্বয় তার ওষ্ঠদ্বয়ের ছোঁয়ার পূর্বেই বলেছিল, ভয় সরাবো? বুকের ওঠানামার গতি বেগতিক হলো অরুর। ঘুরে গেল জানালার দিকে। তন্ময় হাসে শব্দহীনতা বজায় রেখে। ঠোঁটের নিচের অংশটুকু দাঁতে চেপে কোন চোখে চায়। অরু ভুলবশত তার দিকে তাকাচ্ছে না। বেশ কাবু হয়েছে। নির্লজ্জের মতন তার অমন কথাটা বলা উচিত হয়নি। মুখ কি আর উচিত অনুচিত ভেবে চলে? যা হৃদয়ে আসে তাই মুখে। ওভারব্রিজের রাস্তাটা ধরতেই গাড়ির গতি কমালো তন্ময়। কাজটা নামিয়ে দিল দুপাশ থেকেই। আসুক বৃষ্টি, ভিজিয়ে দিক সর্বস্ব। অরু এবার নড়ে চড়ে উঠল। ওষ্ঠে ঘেঁষেছে স্মিত হাসি। উপভোগ করছে হিমশীতল বাতাস, বৃষ্টির রিমঝিম শব্দ। হাতটা বের করে ঠান্ডা বৃষ্টির জল হাতের মুঠোতে জমাচ্ছে। তন্ময়ের চোখে হাস্যোজ্জ্বল অরুকে পড়ন্ত বিকেলের এক চিলতে রোদ লাগছে, এক চিলতে আদর। মানুষজনবিহীন হাতির ঝিল এখন শান্ত স্থির চিত্রে মজে। বৃষ্টির স্পর্শ আশেপাশে ভেজাচ্ছে নতুন রূপে। তন্ময় ব্রিজের একপাশে থামালো গাড়ি। ব্রিজের নিচে নদী ছুটছে। মাথা ঘুরিয়ে তাকালো অরুর পানে। অরু তখনও বাইরেই তাকিয়ে দেখছে। অদূরে দুইজন কপত কপতি বৃষ্টি বিলাস। অন্যদের তো দেখার কি আছে? কি দেখিস? অরু ফিরে তাকালো। এক পলক চেয়ে বলল, বাইরে বৃষ্টি। ওয়েদার ঠান্ডা, বাতাসও ছাড়ছে। বৃষ্টি এক একটা ফোঁটা ঠান্ডা। ভেজার দরকার নেই। ঠান্ডা লাগবে, আর জ্বর তো মাস্ট। আচ্ছা, ভিজবো না, তবে ঘুরবো, ঠিক আছে? অরু তখনই ঠান্ডা অনুভব করছে, গায়ের কাঁটা দিয়ে উঠছে। ভিজলে কেঁপে কেঁপে অস্থির হবে সর্বাঙ্গ। না ভেজাই উত্তম হবে বলে মনে করলো। তন্ময় বেশ কিছুক্ষণ সেখানে গাড়ি থামিয়ে রাখলো না। কিছুক্ষণ থেমে পুনরায় গাড়ি চলতে শুরু করলো। উল্টো পথ ধরে এগোচ্ছে এবার। পরদিন রাতে জয়তুন বেগম রাতের খাবার সেরে সবাইকে লিভিং রুমে উপস্থিত হতে বললেন। তিনি চাচ্ছেন মেয়ে জামাই নাতিপুতিদের নিজের সঙ্গে সিলেটে নিতে। একটু ঘুরে ফিরে না হয় আসবে সবাই। সেই কত বছর পূর্বে একবার গিয়েছিল। শাশুড়ি মায়ের আবদার ফেলতে পারছেন না মোস্তফা সাহেব। আবার সে পুরোপুরিভাবে ব্যস্তও আছেন। তাও তিনি ভাবার সময় নিলেন। আড়ালে আবডালে বাড়ির অন্য সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে এলেন। অরু, দীপ্ত, সাবিহা, রুবি ওরা এক পায়ে রাজি। সবাই যাবে। পারছে না এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়তে। মোস্তফা সাহেব ছেলের মতামত চাইলেন। তন্ময় তখন অরুর খুশিতে উজ্জ্বল মুখখানা দেখছে। ঘুরে ফেরার সম্পর্কে মেয়েটার সদাই মই হাতে দাঁড়িয়ে। গলায় থাকা শ্বাসটুকু ফেলে শেষমেশ বলল, যাওয়া যায়। পরের দিন মোস্তফা সাহেব সিদ্ধান্ত নিলেন, তারা সবাই সিলেটে যাবেন। কিছুদিন ঘুরে আসবেন পরিবার নিয়ে। মস্তিষ্ক সতেজ হবে। তারপর দিনই গোছগাছ শুরু হয়। সন্ধ্যার পরে রওনা দেবেন। তন্ময় অফিস ছিল সেই দিন। কাজকর্ম যতটুকুই পেরেছে গুছিয়ে ফেলেছে। ইতিমধ্যে সকলে তৈরি হয়। নিজস্ব লাগেজ হাতে লিভিং রুমে দাঁড়িয়ে। তার জন্য যত অপেক্ষা সবার। তন্ময় দ্রুত ফ্রেশ আপ হতেই উপরে ওঠে। নিজের রুমে ফিরতে ফিরতে সাথে হাতার বোতাম খুলতে ধরে। দুহাতে বোতাম খুলে হাত বাড়ায় বুকের দিকে, সবগুলো বোতাম খুলতে। ঘরে ঢুকতে ঢুকতে অঙ্গ প্রত্যঙ্গ লেপটানো শার্ট পরিপূর্ণভাবে খুলে নিয়েছে। হঠাৎ পদচারণ স্তব্ধ হয়। দৃষ্টি ঠেকে অরুতে। অরু দাঁড়িয়ে তার কাবাটের সামনে। হাতে সাদাটে রঙের শার্ট ভাঁজ করে লাগেজে গোছাচ্ছিল। ও নিজে পরিপাটিভাবে তৈরি। সাজগোজ করেছে সামান্য। চুলগুলো আধখোলা বেরোনোকে বেঁধে এক কাঁধে ফেলে রেখেছে। আপাতত ওর দৃষ্টি তন্ময়ের উপর পড়ল। ওষ্ঠদ্বয়ের মাঝে সামান্য ফাঁক হয়ে গেল মুহূর্তেই। আঁখি দুটো বড়সড় আকারে রূপান্তরিত হলো। দৃষ্টি তন্ময়ের উন্মুক্ত বুকে নিবদ্ধ। তন্ময় সে সময় এক ভ্রু উঁচু করে চাইল। লজ্জাজনিত ওরও নজর ফিরিয়ে নেয়। অপ্রস্তুত হয়ে হৈ হৈ ফেলে দ্রুত পদচারণে বেরিয়ে গেল। তন্ময় ওর যাওয়ার পথটার দিকে নিঃশব্দে হাসে। শার্ট বিছানায় ছুঁড়ে লাগেজের দিকে এগোয়। সবকিছু পরিপাটি করে গোছানো। তাদের ওই সিলেট ভ্রমণে ছিল অতুলনীয় আনন্দ, বিশেষ কিছু মুহূর্তের। তন্ময় ২৪ ঘন্টায় অরুকে পাশে পেয়েছে, দেখেছে। তাদের আলাদাভাবে একান্তভাবে এক অনুভূতি প্রকাশের রীতিনীতি চলছিল যেন। সব ঠিকঠাকই ছিল, একদম যেন মেঘের দেশে স্বপ্নের বাড়ি। তারপর হঠাৎ করে অরুর ভীষণ জ্বরে আক্রান্ত হলো। জ্বর ছুটেই ওর আঁখি দুটোতে ভর করে অন্যরকম চাহনি। যে চাহনিতে তন্ময় পরিচিত নয়। সে কখনোই এই অন্যরকম অরুকে দেখেনি, জানেনি। বিষণ্ণতা ওর মুখশ্রী লেপ্টে।
মনে হচ্ছে ওর ভেতরে বসবাস করা আদরের আত্মাটা আর নেই। ডাকলে শোনে না, কথাবার্তা বলে না। তন্ময় ওর এইরূপ চিন্তায় চিন্তিত হয়, ব্যথিত হয়। হৃদয় জ্বলে পড়ে ছারখার হতে শুরু করে। অসহ্য রকমের যন্ত্রণা তার সর্বাঙ্গ জুড়ে। তারপর তারপর হুট করেই কাউকে কিছু না জানিয়ে ঢাকা ফিরে গেল 105 ডিগ্রি জ্বর নিয়ে। কেন এমন করলো? কি কারণ? তন্ময় কি অজান্তে ওকে কষ্ট দিয়েছে, নিরাশ করেছে? না হলে তার ওরও এমন করার মেয়ে নয়। তন্ময় তখন দিশেহারা প্রতভম। মোস্তফা সাহেব ছেলের এমন অবস্থা দেখে অস্থির হন। কাজ ছুঁয়ে শোধান, কি হয়েছে আব্বা? এমন করছো কেন? ওর কি হয়েছে বাবা? ও খুব চিন্তা হচ্ছে? চলো আজই রওনা দেই। আমি গাড়ি রেডি করতে বলি। চিন্তা করে না। অত্যন্ত চিন্তিত মোস্তফা সাহেব বেরিয়ে পড়লেন। আজই ঢাকা ফিরবেন সিদ্ধান্ত নিলেন। তন্ময় মাথা নুইয়ে বসে রইল। চোখ দুটো লালচে, হাতে সেলফোন। ৪৫টি কল ইতিমধ্যেই দিয়েছে। ২০-এর অধিক মেসেজ। একটা কলও রিসিভ হয়নি। মেসেজের কোনো জবাব আসেনি। উল্টো ফোন বন্ধ করে ফেলেছে। তন্ময়ের চোয়াল শক্ত হয়। হাতের ফোনটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। ভেঙে চুরে লণ্ডভণ্ড হয় ফোন। দাঁতে দাঁত পিষে বিড়বিড়িয়ে ওঠে, এ কাহানির উপযুক্ত কারণ তুই দেখাতে না পারলে তোকে আমি খেয়ে ফেলবো। জাস্ট খেয়ে ফেলবো। তন্ময় নির্বোধ নয়, বরঞ্চ বলা যায় জ্ঞানী মানুষ সে। যার রীতিমতো ম্যাথমেটিক্স পছন্দের সাবজেক্ট ছিল, যে সারাদিন কষে কষে অঙ্কের এক একটি সূত্র মনে রেখে অঙ্কের মিলন ঘটাতো, যার হায়ার ম্যাথমেটিক্সে সর্বোচ্চ নম্বর উঠত। অবশ্যই সে বুঝে নিয়েছে ওর বিধ্বংসী হৃদয়, না হলে তার ওরও এমন কেন করবে? এহেন আচরণ ওর পার্সোনালিটিতে নেই। সে বৈরাগী হবে, তবুও তন্ময় থেকে কিঞ্চিৎ দূরত্ব যেতে রাজি নয়। তাহলে কি এমন ঘটল যার কারণে ধরে এতটা দূর এগিয়েছে? এ যাত্রায় মোস্তফা সাহেব ফিরলেন গাড়ির বন্দোবস্ত করে। পুত্রের চিন্তিত মুখমণ্ডল দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মস্তিষ্কের জটিলতার দড়ি খুলতে বললেন, রাতের খাবার খাবি আয়, বেরোবো কিছুক্ষণের মধ্যেই। তন্ময়ের কণ্ঠ চমৎকার দৃঢ় শোনালো। শুনুন বাবা, আপনি আমার দুহাতে গলা টিপে মেরে ফেলুন, তারপর শান্তি। আপনিও চরম শান্তি পাবেন, ফুর্তিতে আরামে ঘুমাবেন। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না, হনহনিয়ে বেরিয়ে গেল। পুত্রের এহেন কার্যকলাপে বাক্যে মোস্তফা সাহেবের পিতা নামক অনুশোচনাকারী হৃদয়টা এবার চুপসে এইটুকুনি হয়ে গেল। সরল মুখটুকু নুয়ে এলো। পুত্রের আপনি সম্বোধন জানান দিচ্ছে, আজ তার পিতা-পুত্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ নামক সংঘর্ষ হবে। পুত্র তার রেগেমেগে অস্থির এক প্রকার। এখানে মোস্তফা সাহেবের দোষ কোথায়? সে শুধু চেয়েছিল সারাটা জীবন যেন তাদের পুরো পরিবারের সম্পর্ক অনড় রয়, কোনো ভাঙন যেন ছুঁতে না পারে। এতটুকু চেয়েই তো পুত্রের নিকট আবদার রেখেছিল ওর চারপাশে না ঘুরতে। ওটা ছোট, অবুঝ। এখন না হয় ওর তন্ময়কে পছন্দ। বুঝদার হয়ে যদি পছন্দ না হয়, বয়সের ব্যবধানে দুজনের বোঝাপড়াতে যদি কমতি রয়ে যায়, তখন কি হবে? বিয়ে দিয়ে তারপর যদি বিয়েটা না টেকে? শুধু ওদের সম্পর্ক নয়, সঙ্গে তার যত্ন গড়ে তোলা সংসারখানা চুরমার হয়ে যাবে। তারপরও সে জানে না, ছোট ভাইয়ের মতামত। কন্যার মাতা হিসেবে সুমিতা বেগমেরও তো সম্মতি প্রয়োজন। সেক্ষেত্রে মোস্তফা সাহেব এক্ষুনি অনুভব করতে পারছেন সুমিতা বেগম খুব করে চাচ্ছে নিজের ভাইয়ের ছেলের হাতে ওরুকে তুলে দিতে। অবশ্য সেটা তিনি কখনোই হতে দেবেন না, বেঁচে থাকতে তো নয়ই। এ যাত্রায় এসে খুব করে বুঝে নিয়েছেন পুত্রের অনুভূতি। ওরুকে না পেলে পুত্র তার সন্ন্যাসী হয়ে উঠবে নিশ্চিত। আর যাই হোক, মোস্তফা সাহেব নিজের একমাত্র পুত্রকে হারাতে চান না। ধীরে সুস্থে সব হাতের মুঠোয় আনবেন তিনি। পূর্বে ওরটা একটু বড় হোক। মেয়েটা বড্ড ছোট। তার মেয়ে সাবিয়া এই বয়সে এসেও পড়াশোনা চালাচ্ছে স্বাধীনভাবে। এখনো নিজের মেয়ের বিয়ে-শাদীর কথা ভাবছেন না। তাহলে তিনি কোন মুখ নিয়ে ছোট ভাইয়ের সম্মুখীনে ওর ওইটুকু মেয়েকে চাইবে? লজ্জাবোধ বলতে তো তার কিছু আছে নাকি? সে তো নিজের পুত্রের মতন পাতলা চেহারার নন। খাওয়া দাওয়া বড় দূরের বিষয়, তন্ময় কাপড়-চোপড়ও পরিবর্তন করেনি, সেভাবেই ড্রাইভিংয়ে বসেছিল। একে একে সকলে উঠে বসতে গাড়ি ছাড়ল। সমস্ত রাস্তা খামোশ রূপেই রইল, মুখে একটু শব্দও করেনি। বসবার ভঙ্গিমা এতগুলো ঘন্টায় একেবারে পরিবর্তন হয়নি, না হয়েছে নড়াচড়া। গাড়িতেও এক মুহূর্তের জন্য থামেনি, একনাগাড়ে চলেছে অহর্নিশি। মোস্তফা সাহেব উদাসীন হতাশ। ওদিকে স্ত্রী তার সবকিছু থেকে অবুঝ, কি সুন্দরভাবে বেশ আরামে ঘুমিয়ে চলেছেন। আহারে, মোস্তফা সাহেবের নিজের জন্য বেশ ভালো ধরনের মায়া হলো। তখনো সূর্যোদয় হয়ে ওঠেনি।
আধারে আধারে হাবভাব, পাখিদের ওড়াউড়ি না হলেও কিচিরমিচিরের ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করছে। সবেমাত্র গাড়িটা এসে পৌঁছালো শাহজাহান বাড়ির দোরগোড়াতে। নীরবতা ছিন্নবিচ্ছিন্ন করে উচ্চ শব্দে সদর দরজা পেরিয়ে ভেতরে চলে এলো। গাড়ি থামতে দেরি, তন্ময় নামতে নয়, দ্রুতগতিতে এক একটি নিষ্ঠুর পদক্ষেপ জমিয়ে ফেলে ভেতরে ঢুকলো। আনোয়ার সাহেব বসে লিভিং রুমে। তন্ময়কে ঢুকতে দেখে উঠে দাঁড়ালেন। মেয়েকে নিয়ে ফিরে তিনি আর ঘুমাতে যাননি। তন্ময় সিঁড়ির দিকে ছুটল, পদচারণ না থামিয়ে বলে উঠল, তাগাদা শহীদ, কি অবস্থা এখন? ওর জ্বর কমেছে চাচ্চু? ডাক্তার আঙ্কেলকে আসতে বলেছিলে? এসেছিল, দেখে গেছে, জ্বর আছে এখনো, আগের থেকে কম। আমি দেখে আসি। তন্ময় পলকের মধ্যে সিঁড়ি গলিয়ে করিডোর ধরে চলে গেল অরুর কক্ষের সামনে। দরজা লাগানো, আলগোছে শব্দহীন, অবলোকন করে খুলল। আধারে কক্ষে বাতি জ্বালানো। অরু ঘুমে, শরীরে বেবি কম্বল মেলে দেওয়া। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বিছানার সামনে অগ্রসর হলো। কোমর ঝুঁকিয়ে চাইল প্রেয়সীর কান্নারত মুখ পানে। চোখের জল গালে লেপ্টে শুকিয়ে আছে। ফ্যাকাশে মুখখানা দেখে তন্ময়ের হৃদয়ের যন্ত্রণায় চটপট করে উঠল। হাত বাড়িয়ে এলোমেলো কেশগুলো সযত্নে মুখমণ্ডল থেকে সরালো। ঘুমের মধ্যে মুখ ফসকে আর্তনাদ করছে অরু। কেন করছে এমন মেয়েটা? নিজেকে এভাবে কষ্ট কেন দিচ্ছে? মাথা থেকে হাত সরাই এবার গালে ছুঁইল। পরপর বন্ধ নয়নযুগল, নিষ্পাপ প্রাণহীন মুখপানে বেশ কিছুক্ষণ চেয়ে ওষ্ঠদ্বয় এগিয়ে নিল। কপালে চুমু খেতেই পদচরণের ধ্বনি কর্ণকুহরে এলো। চটপট সোজা হয়ে দাঁড়ালো, ভদ্রতাসূচক দূরত্ব বাড়ালো বিছানা থেকে। সকলে চলে এসেছে একসাথে। সাবিয়া অরুর বিছানায় উঠে গেল, জানালো অরুর সাথেই থাকবে। জাবেদা বেগম পাশে বসে অরুর মাথা বোলালেন। মোস্তফা সাহেব অদূর হতেই দেখে পরপরই আনোয়ার সাহেবের সাথে বেরিয়ে এলেন। তন্ময় সেভাবে দাঁড়িয়ে থাকলো, নিখুঁত দৃষ্টিতে দেখলো শয্যাগত অরুকে। জাবেদা বেগম সহ রবি বেরিয়ে যেতে রয়ে গেল তন্ময়, সাবিয়া, দুই ভাই বোন। সাবিয়া ঢোক গিলল। বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখে তোতলানো সুরে প্রশ্ন করল, তুমিও কি থাকতে চাচ্ছ ভাইয়া? তন্ময় ডান ভ্রু উঁচু করে চাইল। সাবিয়া বোকাচোকা হাসিটা হাসতে গিয়ে ব্যর্থ। তন্ময় চোখ রাঙালো, তড়িৎ বেরিয়ে এলো। নিজের কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে স্থির দাঁড়িয়ে রইল। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মুখে দিয়ে। সর্বোচ্চ শক্তিতে একচোটে খুলতে থাকলো অঙ্গপ্রত্যঙ্গে জড়ানো টি-শার্ট। নিদ্রুল মস্তিষ্কে অশান্ত মনে এক সংঘর্ষিত রাত পেরিয়েছে আজ সে। ৩-৪ দিন টানা প্রেয়সীর আদরে মুখখানা দেখা সাক্ষাৎ মিলল না, কণ্ঠখানা শোনা হয় না। ওর উচ্চকণ্ঠে হাসি ঠাট্টা, নূপুরের ধ্বনি সবকিছু আবছায়া। দরজাতে করাঘাত করে ডেকেও লাভ হলো না। শুক্রবার ছিল সেই দিন। বাসাতেই তন্ময়। অফিস নেই আজ, ছুটির দিন বলে কথা। বেলা করে উঠেছে ঘুম ছেড়ে। ইদানিং রাতে ঘুম হয় না, নির্ঘুম কাটছে প্রত্যেকটি রাত। সিগারেটও ভালো রকমের খাওয়া হয়েছে। বন্ধু-বান্ধবের পাল্লায় না পড়লে এই সিগারেট খাওয়া হয় না তার। এ যাত্রা ঠিক কী কারণে সিগারেট টানছে তন্ময় নিজেও জানে না। নিজের কক্ষ ছেড়ে বেরোতেই নজর ফেলল অরুর কক্ষে। দরজাটা খোলা, আগের মতোই। তন্ময়ের হৃদয় উসখুস করল ভেতরে ঢুকবে পূর্বে চিনা মেয়েলি কণ্ঠস্বর কর্ণগোচরে এলো। ধ্বনি ভেসে আসছে নিচের থেকে। তন্ময় দ্রুত নামল সিঁড়ি বেয়ে। দুয়ারের সামনে মোস্তফা সাহেব বড় ধাঁচের দুটো ইলিশ মাছ দুহাতে দাঁড়িয়ে। এত বড় জলজ্যান্ত মাছ দেখে সকলে উৎফুল্ল। ওরও আগেকার ন্যায় বেশ চঞ্চল। মাছ একটা নিজের হাতে নিয়ে এগিয়ে গেল। মোস্তফা সাহেব হেসে এগিয়ে দিলেন একটা মাছ ধরতে। এক হাতে নয়, ওরুকে দুহাতে ধরতে হলো। এতটা ভারী যে সে একটাই তুলতে ব্যর্থ প্রায়। তন্ময় নিশ্চুপ নিচে নেমে এলো, দাঁড়ালো অরুর পেছনে। অগোচরে দেখে নিচ্ছে অরুর প্রফুল্ল বদন, খুশিতে আটখানা মুখশ্রী। তার বুকে এমন ভয়ঙ্কর রকমের যন্ত্রণা দিয়ে এখন দিব্যি আছে। মাস্টার মোস্তফা সাহেবকে ফেরত দিয়ে ঘুরল অরু। মুহূর্তে মুখোমুখি হলো তন্ময়ের। তন্ময় মুখ খুলবে কিছু বলার জন্য, পূর্বে অরু এক পলক চেয়ে অন্যদিকে চলে গেল। এহেন কাণ্ডে তাজ্জব না বলে পারল না তন্ময়। আশ্চর্য! সন্ধ্যার পারে ছাদপাটি আজ সাবিয়া আয়োজন করেছে। ছাদে বড় রকমের দুটো কার্পেট বিছিয়ে নিয়েছে। এক এক করে নিয়ে আসছে হরেক রকমের খাবার দাবার, ড্রিঙ্কস। দুটো মিনি মিউজিক বক্স, সঙ্গে গিটার। অয়ন হাজির হয়েছে সন্ধ্যার পরপরই, সেও হাত লাগিয়েছে। রুবি, আকাশও বসে নেই, এটা ওটা করছে।
তন্ময় দীপ্তর ডাকে বেরোলো। ওর পক্ষে দাঁড়াতেই দীপ্ত ছুটল ওরকে ডাকতে। ওর পরিষ্কার কণ্ঠে বলল, যাব না, তুই যা। তন্ময় পা বাড়ালো ওর কক্ষের ভেতর। ওর বারান্দায় দাঁড়িয়ে উদাসীন মনে। তন্ময়কে অনুভব করে ফিরে চাইল না। তন্ময় রাগ সংবরণ করলো। ক্ষিপ্ত মেজাজ লুকিয়ে যথাসম্ভব শান্ত গলায় শোধালো, কেন যাবি না? মন চাইল তাই। তন্ময়ের বলতে ইচ্ছে করলো, তোর মন কি আমাকে খুন করতে চাইছে? সেটাই কর তাহলে। তোরা মিলেমিশে আমাকে মেরে নদীতে ফেলে দে। মুখে বলল, তাড়াতাড়ি আয়, দ্বিতীয়বার যেন বলতে না হয়। তন্ময় বেরিয়ে এলো। ছাদে এসে দেখলো সাবিয়া সবকিছু পরিপাটি করছে। বড় ভাইকে দেখে সাবিয়া শোধালো, কই অরু? তন্ময় গম্ভীর মুখে জবাবে বলল, ঘরে। সাবিয়া আর প্রশ্ন করল না, ছুটল ওরুকে আনতে। অয়ন পাশে এসে দাঁড়িয়েছে তন্ময়। দুজনে এটা ওটা নিয়ে কথাবার্তা শুরু করলো। তন্ময় অন্যমনস্ক হয়ে উঠেছে, আর চোখে চাইল দরজার দিকে। এ যাত্রায় দেখা মিলল সাবিয়ার, পেছনে ওরও। দুজনে আসতেই শোরগোল আরম্ভ। ওরও এক কোণে বসলো ঠিকই রুবির পাশে, তার পাশে দীপ্ত। তন্ময় বসেছে আকাশ অয়নের পাশে। সে সকলের কীর্তিকলাপ দেখছে, মনে হলেও আর চোখে ধ্যান জ্ঞানে একজনেতে সীমাবদ্ধ। ওরও চুপচাপ বসে, হুটহাট অনিচ্ছাভাবে দু একটা বাক্য ছুটছে। তন্ময় ওর আনন্দের ছিটেফোঁটা অনুভব হলো না। দুজনেই অন্য দেশে বিরাজ করছে। অয়ন মুখে জিজ্ঞাসা করে নিয়েছে, আজ ওর কি হলো? ওরও কোনোমতে হেসে বলেছে, শরীর খারাপ, ব্যাস এতটুকুই। রাত 9টা পর্যন্ত গান বাজনা হলো। আরো ঘণ্টাখানেক চলতো, তবে বাধা হলো মোস্তফা সাহেব। তিনি গম্ভীর মুখে আদেশ ছুড়লেন, এসব থামিয়ে নিচে নামতে। ওরও যেন তাই চাচ্ছিল। মোস্তফা সাহেবের সঙ্গে নেমে গেল চটজলদি। দৃশ্যমান রূপে আধার নামল তন্ময়ের সুদর্শন মুখমণ্ডল জুড়ে। সামিয়া এ যাত্রায় আর নিশ্চুপ রইতে পারল না। সকলে নিচে নামলেও সে দাঁড়িয়ে থাকলো। অগ্রসর হলো একা দাঁড়িয়ে থাকা বড় ভাইয়ের দিকে। তন্ময় পকেটে হাত নিয়েছিল সিগারেট ধরাবে বলে। সাবিয়াকে দেখে সে ভাবনা মস্তিষ্ক হতে বাদ দিল আপাতত। প্রশ্নবোধক চোখে চাইতেই সাবিয়া দৃঢ় কণ্ঠে জানালো, বড় মামা চাচ্ছিলেন তোমাকে মেয়ে জামাই করতে। মা এক দফাতেই মুখের ওপর না করতে পারেনি। ঘুড়ি পেঁচিয়ে বলেছে তোমার সময় প্রয়োজন, কিন্তু তারা এক প্রকার ভেবেই নিয়েছে বিয়েটা হবে। সে সূত্রে হয়তো ওরুকেও বলেছে। তন্ময়ের গা রাগে রিরি করে উঠল, দাঁতে দাঁত চেপে শক্ত করল চোয়াল, মুষ্টিবদ্ধ হলো হাত জোড়া। ফুলে ফেপে উঠল কপালের নীলচে শিরা উপশিরা। বাড়িঘর ভেঙে ঝলসে দিতে পারলে হয়তো শান্তি মিলত। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক দ্রুত, শ্বাস-প্রশ্বাসও চঞ্চল। সামিয়া বড় ভাইয়ের এই রূপ দেখে চুপসে দাঁড়িয়ে রইল। তন্ময় বড় বড় পদচারণে ছাদ থেকে নেমে এলো, সোজাসাপটে এসে দাঁড়ালো লিভিং রুমে। মোস্তফা সাহেব সংবাদ দেখছেন। আমাদের টেলিভিশন দেখতে থাকা পিতার মুখের বাক্য ছুড়ল, বাগানে এসো, কথা আছে। কথাটুকু শেষ করে হনহনিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। মোস্তফা সাহেব আশ্চর্যের সপ্তম হতে নেমে পিছু ছুটলেন। তার আসতে দেরি, পুত্রের ক্রোধিত কণ্ঠে ভেসে আসতে দেরি হয়নি। এই বিয়ের বিষয় কই থেকে আসলো? এই কলিকলি কোন আসমান ভেদ করে নামলো? আমার শান্তশিষ্ট জীবন তছনছ করে তুমি আরাম করে টেলিভিশন দেখছো? আমাকে কেটে টুকরো টুকরো করে টেলিভিশনে সেট করে দেখলে বেশি আনন্দ পেতে না? মোস্তফা সাহেব অবুঝ সাজলেন, কি সম্পর্কে বলছো? আমি বলতে পারছি না। তন্ময়ের লম্বা সরু নাকের পাটা ফুলে ফেঁপে উঠছে। মোস্তফা সাহেব হাল ছাড়লেন, দীর্ঘ নিঃশ্বাস টেনে বললেন, তোমার মামা চাচ্ছিলেন নিজেদের মধ্যে বিয়ে শাদী হোক। তোমার মা তাই আমার সাথে আলাপ করেছিল এই বিষয়ে। সে মুখের ওপর না করেনি, ভদ্রতা বজায় রেখে বলেছে, তোমার মতামত জেনে জানাবে। তোমার স্ত্রী ওই সামান্য ভদ্রতা এখন আমার গলায় দড়ি হয়ে দাঁড়িয়েছে। পরিষ্কার কণ্ঠে ওই বাড়িতে পাকাপোক্তভাবে জানাও এইসব ড্রিমস না দেখতে। তুমি না পারলে বলো, আমি গিয়ে বলছি। মোস্তফা সাহেব বোঝানোর স্বরে বললেন, আমি তো বলবো, শোন। তন্ময় শুনল না, বাড়ির ভেতর ঢুকে গেল। হৃদয়টা অশান্ত হয়ে আছে। মেয়েটা ভীষণ ব্যথিত হয়েছে নিশ্চয়। ও কি চেনে না তাকে? এখনো কি বোঝেনি? বিন্দুমাত্র বোঝেনি বলে এইসব থার্ড ক্লাস কথা মেনে নিয়ে অভিমান করে বসেছে। তন্ময় এলো সাবিয়ার কক্ষের সামনে। দরজায় করাঘাত করতে বেরিয়ে এলো সাবিয়া। তন্ময় বলল, মেঘ ডাকছে, বৃষ্টি হবে। ছাদে মিউজিক বক্স দুটো রয়ে গেছে, ওরকে গিয়ে বল এক্ষুনি নিয়ে আসতে, ভিজে যেতে পারে। সাবিয়া বিলম্ব না করে পারল না। তার দুষ্টুমি ভঙ্গিতে বলতে ইচ্ছে করল, তুমি গিয়ে নিয়ে এসো, অথবা আমি গিয়ে আনছি। ওরকে কেন যেতে হবে?
তবে তা প্রকাশ করা অসম্ভব। মনে থাকা বাক্যগুলো মনেতেই রেখে দিল। চুপসে মাথা তুলল কোনোমতে। তন্ময় চলে গেল অন্যদিকে। সামিয়া লুকিয়ে হাসল। ঘুরে ফিরে ভাইটা নিশ্চয় ছাদেই যাবে।